তো এই কাহিনী এমন এক ইউনিভার্সের যেখানে রেলম অফ ইমর্টাল নামে এক দুনিয়া ছিল। এই দুনিয়ায় অনেক ধরনের অদ্ভুত শক্তির সাথে সাথে প্রতিটি পদক্ষেপে এক বিশাল বিপদ বিদ্যমান, যে কারণে শুধুমাত্র সেই কাল্টিভেটররাই মর্টাল রেলম থেকে এই ওয়ার্ল্ড অফ ইমর্টালে আসতে পারে যারা অন্তত নির্ভানা রেলম পর্যন্ত পৌঁছেছে। তাদের জন্য এই ওয়ার্ল্ড অফ ইমর্টালে সার্ভাইভ করা বেশ কঠিন হবে। কিন্তু অন্যদিকে এক ভুলের কারণে আমাদের হিরো জাও চেন এই ওয়ার্ল্ডে পৌঁছে গিয়েছিল, যার কাল্টিভেশন তো নির্ভানা রেলম থেকে অনেক পিছিয়ে ছিল। কিন্তু সে বেশ চালাক এবং একজন বুদ্ধিমান মানুষ ছিল, যে সাহসী হওয়ার সাথে সাথে খুবই রুথলেসও ছিল, যে কারণে ওয়ার্ল্ড অফ ইমর্টালে আসার সাথে সাথেই জাও চেন বুঝতে পেরেছিল যে তাকে নিজেকে শক্তিশালী করতে হবে, নইলে সে এখানে সার্ভাইভ করতে পারবে না। যার সাথেই জাও চেনের ইমর্টাল হওয়ার সফর শুরু হয়ে যায়। তো এই গল্পের শুরু এখানকার এনশিয়েন্ট টেম্পল থেকে হয়, যেখানে আমরা দেখি যে এক বৃদ্ধ ব্যক্তি তার নাতনিকে এখানকার ওয়ার্ল্ড অফ ইমর্টাল সম্পর্কে বলছিল, যেখানে মানুষ ইমর্টালিটি অর্জন করার জন্য যায়। এখানে সেই ছোট্ট মেয়েটি তার মাস্টারকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে, মাস্টার, এই এনশিয়েন্ট টেম্পলে থাকা এই সব স্ট্যাচুগুলো কাদের? যা শুনে সেই মাস্টার উত্তর দেয় যে, আমাদের মর্টাল ওয়ার্ল্ড থেকে যারা রেলম অফ ইমর্টালে যেতে পেরেছে এগুলো তাদেরই স্ট্যাচু, অর্থাৎ এরা সবাই আমাদের অ্যানসেস্টার, যারা মর্টালদের জীবন ত্যাগ করে কাল্টিভেশন করতে করতে ইমর্টালিটি অর্জন করেছে। যার উত্তরে সেই মেয়েটি আবার প্রশ্ন করে বলে, তাহলে মাস্টার, আপনি কেন ওয়ার্ল্ড অফ ইমর্টালে যাননি? এই শুনে সেই বৃদ্ধ লোকটি উত্তর দেয় যে, আমি পুরো সেঞ্চুরি ধরে কাল্টিভেশন করেছি, কিন্তু এর পরেও যখন আমি হেভেনলি গেট ব্যবহার করে ওয়ার্ল্ড অফ ইমর্টালে যেতে লাগলাম, তখন আমাকে সেখান থেকে আটকে দেওয়া হয়েছিল, কারণ আমার স্পিরিচুয়াল এনার্জি সেখানে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। আশা করি তুমি আমার এই স্বপ্ন পূরণ করবে। এখানে মাস্টারের কথায় মেয়েটি বেশ মোটিভেটেড হয়ে গিয়েছিল। এরপর আমাদের পুরো 10 বছর পরের সিন দেখানো হয়, যেখানে সেই মেয়েটি, যার নাম ছিল ল্যান নুও, সে এখন বড় হয়ে গেছে। সাথে সাথে সে নির্ভানা রেলমের কাল্টিভেশনও অর্জন করে নিয়েছিল। এই কারণে মিস ল্যান নুও আজ ওয়ার্ল্ড অফ ইমর্টালে যাওয়ার সুযোগ পাবে, যার ফলে আমরা দেখি যে মর্টাল ওয়ার্ল্ডের সমস্ত মানুষই খুব খুশি দেখাচ্ছিল, কারণ এই ব্যাপারটা তাদের সবার জন্য এক খুবই গর্বের বিষয় ছিল যে তাদের টাউন থেকে একটি মেয়ে ওয়ার্ল্ড অফ ইমর্টালে প্রবেশ করতে চলেছে। যে কারণে এই সব মানুষ ভালোবেসে সেই মেয়েটিকে ডিভাইন মেইডেন নামও দিয়েছিল। এখানে টাউনে সবাই ডিভাইন মেইডেন সম্পর্কেই কথা বলছিল যে সে কি সত্যি ওয়ার্ল্ড অফ ইমর্টালে প্রবেশ করতে পারবে। যার উত্তরে সেখানেই উপস্থিত দ্বিতীয় ছেলেটি উত্তর দেয় যে, হ্যাঁ, ডিভাইন মেইডেন খুবই শক্তিশালী, মাত্র 20 বছর বয়সে আজ পর্যন্ত তাকে কেউ হারাতে পারেনি, এমনকি সে একাই পুরো স্নো ভ্যালিকে হারিয়ে দিয়েছিল, তাই এতে কোনো সন্দেহ নেই। অন্যদিকে আমরা দেখি যে এখানে কিছু রয়্যাল কাল্টিভেটরও উপস্থিত ছিল, যাদের কাজ ছিল ডিভাইন মেডেনের অ্যাসেনশনের ওপর নজর রাখা, যাতে কেউ এর মাঝে বাধা হয়ে না দাঁড়ায়। কিন্তু সাথে সাথে এই লোকেরা এক ব্যক্তির সম্পর্কে খবর পেয়েছিল যে ডিভাইন মেডেনের অ্যাসেনশনে বাধা সৃষ্টি করতে পারে, তাই এরা নিচে উপস্থিত নর্মাল মানুষদের ওপর খুব সূক্ষ্মভাবে নজর রাখছিল। যেখানে আমাদের প্রথমবার আমাদের হিরো জাও চেনকেও দেখানো হয়, যে আপাতত একজন নর্মাল মার্শিয়াল আর্ট কাল্টিভেটর ছিল, কিন্তু তা সত্ত্বেও তার অরা বেশ ডেন্স ছিল, যা রয়্যাল গার্ডদের কাছে বেশ আনইউজুয়াল লেগেছিল। তাই তারা জাও চেনের ওপর নজর রাখতে শুরু করে। তাদের সন্দেহ হতে থাকে যে সম্ভবত এই সেই ব্যক্তি যে ডিভাইন মেডেনের অ্যাসেনশনে বাধা দেবে। অন্যদিকে জাও চেনও বেশ স্কিল্ড ছিল, সে এই লোকদের চোখের সামনে থেকেই গায়েব হয়ে যায়, কারণ সে আন্দাজ করতে পেরেছিল যে কিছু লোক তার ওপর নজর রাখছে। সেখান থেকে বেরিয়ে জাও চেন দূরে চলে এসেছিল, কিন্তু সেখানে গার্ডদের সংখ্যা বেশ বেশি ছিল, কারণ এই নতুন লোকেশনেও জাও চেন অনুভব করেছিল যে সেখানে মোট 7 জন গার্ড তার ওপর নজর রাখছে। জাও চেনের সেন্সেস এত স্ট্রং ছিল যে সে তাদের শ্বাস প্রশ্বাস পর্যন্ত অনুভব করতে পারছিল, এবং সে এটাও বুঝতে পেরেছিল যে এরা সবাই মার্শিয়াল আর্ট ওয়ারিয়ার, যারা তাদের ওয়েপন্স পর্যন্ত বের করে নিয়েছে, অর্থাৎ এরা আমাকে এখানে অ্যাসাসিনেট করতে চায়। কিন্তু যদি এদের সংখ্যা মাত্র 7 হয়, তাহলে তো আমার জন্য এদের হারানো একেবারেই কঠিন নয়। এই সব ভাবতে ভাবতে জাও চেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনও তার ওপর কোনো অ্যাট্যাক হয়নি। তাই সে বেশ অ্যাটিটিউডের সাথে সেই অ্যাসাসিনদের দিকে তাকিয়ে বলে, দেখো, আমি এখান থেকে চলে যাচ্ছি, এখনো তোমরা আমার ওপর কোনো হামলা করনি, আমার মনে হয় এটাই তোমাদের কাছে শেষ সুযোগ হবে। যা শুনে সেই অ্যাসাসিনরা সারপ্রাইজড হয়ে যায় যে এর আমাদের প্রেজেন্সের কথা কখন জানতে পারল। কিন্তু সাথে সাথেই তারা আবার জাও চেনের ওপর নিজেদের স্পাইরাল ব্লেডস দিয়ে অ্যাটাক করে, কিন্তু জাও চেন দ্রুততার সাথে জাম্প করে ডজ করে নেয় এবং সেই ওয়েপনগুলো পাশে গিয়ে সেখানে থাকা কিছু বাঁশের লাঠি ভেঙে দেয়। চারদিকে আগুনও লেগে গিয়েছিল।
যাচ্ছিল। তখনই হঠাৎ সেই সব রয়্যাল গার্ডরা আবার জাম্প করে এখানে জাও চেনের সামনে এসে দাঁড়ায়, যেখানে তাদের লিডার জাও চেনকে দেখে বলে, তুমি সেই ধোকাবাজ সিলেস্টিয়াল ড্রাগন ভিলেজের জাও চেনই তো? আমরা তোমাকে ডিভাইন মেডেনের অ্যাসেনশনে বাধা একদমই দেব না। যে কেউ ডিভাইন মেডেনের অ্যাসেনশনে বাধা দেওয়ার চেষ্টা করবে তাকে তৎক্ষণাৎ সেখানেই মেরে ফেলা হবে। অন্যদিকে জাও চেন এদের কোনো উত্তর দিল না, কারণ সে জানত যে এরা ইতিমধ্যেই তাকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর জাও চেনের এটাই তো বিশেষত্ব যে যদি কেউ তাকে আঘাত করার চেষ্টা করে তাহলে সে তার ওপর একটুও দয়া দেখায় না। এরই সাথে আমরা দেখি যে জাও চেনের কাছে কোনো শর্ট ছিল না, বরং সে সেখানে জ্বলতে থাকা একটা ব্যাম্বু স্টিক তুলে নিয়েছিল। তখনই হঠাৎ সেই রয়্যাল কাল্টিভেটাররা দ্রুততার সাথে জাম্প করে জাও চেনের উপর হামলা করার চেষ্টা করে, যেখানে জাও চেন তো বেশ সহজেই তাদের ধুলো চাটাচ্ছিল, যেন এই রয়্যাল গার্ডরা তার সেম লেভেলে থাকা সত্ত্বেও তার সামনে কিছুই না। এখানে কিছু রয়্যাল গার্ডকে হারানোর পর জাও চেন তাদের মধ্যে একজনের সর্ডও হাসিল করে নেয়। সাথে সাথে সে উত্তর দিয়ে বলে, আমি তোমাদের আগেও বলেছি যে ডিভাইন মেডেনকে কোনো আঘাত করা বা তার অ্যাসেনশনে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও তোমরা আমার উপর হামলা করে আমাকে মারার চেষ্টা করেছ, তাই এই কথাটা বদলাবে না আর এর শাস্তি তোমরা পাবেই। যা শুনে রয়্যাল গার্ডদের লিডার এখানে জাও চেনকে উত্তর দিয়ে বলে, নিশ্চয়ই তুমি এই কাজ করতে এখানে এসেছো কি না আমি তোমার থেকে কোনো ডিটেলস নেব না, কারণ দুটো সিচুয়েশনেই আমি তোমাকে প্রাণে মেরে ফেলার জন্য এসেছি। এখানে আমরা দেখি যে এরা দুজনেই দ্রুততার সাথে নিজেদের সর্ডস নিয়ে একে অপরের ওপর হামলা করতে শুরু করে। হ্যাঁ, এক জবরদস্ত সর্ড ফাইটের পরেও জাও চেনের গতি বেশ দ্রুত ছিল এবং সে তার সর্ডস নিয়ে দ্রুততার সাথে এখানে সেই লিডারের ঘাড়ে রেখে দেয়। যা দেখে সেই লিডার ঘাবড়ে গিয়ে জাও চেনকে বলে, তুমি আমার প্রাণ নিতে পারো না, নইলে প্রিন্সেস অ্যাসোসিয়েশন তোমাকে জ্যান্ত ছাড়বে না। যা শুনে জাও চেন উত্তর দেয়, যদি আমি তোমাকে জ্যান্ত যেতেও দিই তাহলেও প্রিন্সেস আমার পিছু ছাড়বে না। দুটো সিচুয়েশনেই ব্যাপার একই। তাই এই সব বলেই জাও চেন এখানে সেই লিডারের গলা কেটে দেয়। এখানে রয়্যাল গার্ডদের লাশ বিছিয়ে দেওয়ার পর জাও চেন ধীরে ধীরে সেখান থেকে সামনের দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি যে প্রিন্সেস অ্যাসোসিয়েশনের 4 জন মেডেন সেখানে পৌঁছে গেছে, যারা চারদিক থেকে এসে জাও চেনকে ঘিরে ফেলে তাকে সারেন্ডার করতে বলে। অন্যদিকে জাও চেন তাদের থেকে নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে জাম্প করার চেষ্টা করছিল, কিন্তু তখনই হঠাৎ সেই 4 জনই নিজেদের রিবেন টেকনিক ব্যবহার করে জাও চেনকে বুড়িতরা আঁকড়ে ঘরে। কিছুক্ষণ পরেই এই প্রিন্সেস অ্যাসোসিয়েশনের লিডার মিস ঝাও লিন ইরো সেখানে এসে যায়, যাকে রয়্যাল মেডেন নামেও জানা যায়। সে দেখতে বেশ সুন্দরী ছিল, যে এখানে আসার সাথেই জাও চেনের কাছে প্রশ্ন করে বলে, তুমি কি জাও চেন? অন্যদিকে জাও চেন তাকে উত্তর দিয়ে বলে, আখির তোমরা আমার পিছু কেন করছো? আমি তো শুধু এখানে ডিভাইন মেডেনের অ্যাসেনশন দেখতে এসেছি, কিন্তু তোমাদের রয়্যাল গার্ডস আর তোমাদের মেডেনরা অকারণে আমার উপর হামলা করে প্রবলেম ক্রিয়েট করছে। যখন কি একই সাথে জাও চেন এখানে এক মেয়ের কথা বলতে গিয়ে বলে যে তার মৃত্যুর জন্য আমি দায়ী নই, বরং সেটা শুধু একটা দুর্ঘটনা ছিল। সে একটা দুর্ঘটনার কারণেই পাহাড়ের চূড়া থেকে পড়ে মারা গিয়েছিল, তার মৃত্যুর পেছনেও আমার কোনো হাত নেই। কিন্তু অন্যদিকে এখানে জাও চেনের সব কথা শোনার পরেও ঝাও লিন ইরের কোনো ফরক পড়ে না, বরং সে তার মেডেনদের হুকুম দেয় যে একে প্রাণে মেরে ফেলো। যা শুনে সেই মেডেনরা ঠিক তেমনই করতে লাগে। এর কারণে এখানে জাও চেনের খুবই কষ্ট হচ্ছিল, তাই বাধ্য হয়ে তাকেও নিজের মিস্টিরিয়াস গোল্ডেন ইনস্ক্রিপশন টেকনিক ব্যবহার করতে হয়, যা সে এক রুইন্স থেকে পেয়েছিল। আর তখন থেকে এখন পর্যন্ত জাও চেন শুধু এই টেকনিক ব্যবহার করেই অনেক পাওয়ারফুল কাল্টিভেটারদের হারিয়ে আসছে, কারণ এই গোল্ডেন মিস্টিরিয়াস ইনস্ক্রিপশন টেকনিক এতটাই পাওয়ারফুল ছিল। এখানে জাও চেন সেই টেকনিক ব্যবহার করে দ্রুততার সাথে নিজেকে মুক্ত করে নেয়, যা দেখে তো সামনের দিকে থাকা রয়্যাল মেডেন ঝাও লিন ইরো বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে অ্যাব জাও চেনও দ্রুততার সাথে জাম্প করে এখানে ঝাও লিন ইরের ওপর হামলা করতে শুরু করে দিয়েছিল, কিন্তু জাও চেন তার এই গোল্ডেন স্পাইরাল ব্লেডস দিয়েও রয়্যাল মেডেনের মোকাবেলা করতে পারছিল না, কারণ সে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। যেখানে ঝাও লিন ইর তো বেশ সহজেই শুধু নিজের দুটো ফিঙ্গার ব্যবহার করে জাও চেনকে হিট করে পেছনে সরিয়ে দেয়। সাথে সাথে সে নিজের সর্ডস নিয়ে দ্রুততার সাথে জাও চেনের উপর অ্যাটাক করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যা দেখে জাও চেনও আবার নিজের চি এনার্জি একসাথে জড়ো করে নিজের সামনে একটা শিল্ড ক্রিয়েট করে চুকা পর। কিন্তু অন্যদিকে ঝাও লিন ইরের সামনে সেই শিল্ড বেশিক্ষণ টিকতে পারে না, তাই জাও চেন বুঝতে পেরেছিল যে আপাতত তার জন্য পালানোই বুদ্ধিমানের কাজ। এই ভাবার সাথেই জাও চেন তো দ্রুততার সাথে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু অন্যদিকে ঝাও লিন কোনো অবস্থাতেই জাও চেনকে পালাতে দিতে চাইছিল না, বরং সে নিজেই দ্রুততার সাথে জাও চেনের পেছনে রওনা হয়ে নিজের মেডেনদের পেছনেই থামতে বলে দেয়। সে এখান থেকে জাও চেনের কাছে এসে বলে, তুমি যতই দ্রুত পালাও না কেন, কিন্তু আজ তুমি আমার থেকে বেঁচে যেতে পারবে না। আর এই বলেই সে জাও চেনের উপর ক্রমাগত অ্যাটাকের পর অ্যাটাক করতে শুরু করে দেয়, যেখানে অন্যদিকে জাও চেন তার অ্যাটাকগুলো ডজ করার সাথে সাথে দ্রুততার সাথে সেখান থেকে লাফিয়ে পালানোরও চেষ্টা করে যাচ্ছিল।
মগার ইস চিজকে দরান জাওচেনের বাঁচার চান্স বেশ কম ছিল, কারণ ঝাওলিনির সেখানে নিজের রেনবো সোয়ার্ড টেকনিক ব্যবহার করে আবার জাওচেনের উপর হামলা করে দেয়। যে অ্যাটাকটি জাওচেন অনেক কষ্টে জাম্প করে ডজ তো করে নেয়, কিন্তু এতক্ষণে সেও বুঝতে পেরেছিল যে যদি আমি এভাবেই পালিয়ে ঝাওলিনিরের হামলা ডজ করার চেষ্টা করতে থাকি তাহলে বেশক এতে আমি বাঁচতে তো পারবো, কিন্তু এটা আমার জন্য লং টার্মে কাজে আসবে না। আমাকে জাওলিনিরের সামনে থেকে মোকাবেলা করতেই হবে, তখন হয়তো আমি তাকে হারিয়ে এখান থেকে বেরোতে পারবো। এই ভেবে জাওচেন নিজের গোল্ডেন স্পাইরাল ব্লেড পাঞ্চ রেডি করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখি যে ঝাওলিনিরও নিজের সোয়ার্ডের মধ্যে বেশ অনেকটা এনার্জি একসাথে জড়ো করছিল। কিছুক্ষণ পরেই এরা দুজনেই দ্রুততার সাথে একে অপরের দিকে জাম্প করে একে অপরের সাথে ধাক্কা খাওয়ার জন্য পৌঁছে যায়, যেখানে আমরা দেখি যে ঝাওলিনিরের সোয়ার্ড এনার্জি বেশ পাওয়ারফুল ছিল, যা জাওচেনের অ্যাটাককে চূর্ণ বিচূর্ণ করে দেয়। যা দেখে তো জাওচেনের চোখ খোলা অবস্থাতেই থেকে গিয়েছিল। এরই সাথে ঝাওলিনিরের সেই অ্যাটাক সোজা জাওচেনের দিকেই আসছিল। হয়তো এখানে জাওচেনের মৃত্যু হয়ে যাবে। জাওচেনও এই ব্যাপারটা আন্দাজ করতে পেরেছিল, কিন্তু তখনই হঠাৎ সেখানে সবকিছু একসাথেই ফ্রিজ হয়ে যায়, যেন সময় থেমে গেছে। এটা অন্য কেউ নয়, বরং ডিভাইন মেডেন করেছিল। মিস লান নুও শেষবারের মতো এই মুহূর্তটিকে ফ্রিজ করে মানুষদের মাঝে এসে ওয়ার্ল্ড অফ ইমমর্টালে যাওয়ার আগে এই জায়গাটিকে ভালোভাবে দেখতে চেয়েছিল, কারণ সেও এই কথাটা ভালোভাবে জানত যে যদি একবার সে ওয়ার্ল্ড অফ ইমমর্টালে চলে যায় তাহলে সে আর কখনো মর্টাল রেলমে আসতে পারবে না। আর যেহেতু সে ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে, তাই এখানকার মানুষদের প্রতি তার বেশ লাগাব আর অ্যাফেকশনও ছিল, যেসব জিনিস মিস লান নুওকে বেশ ইমোশনাল করে দিচ্ছিল। এভাবেই ধীরে ধীরে টাউন থেকে যাওয়ার সময় হঠাৎ তার নজর এখানে জাওচেন আর মিস ঝাওলিনিরের উপরও পড়ে, যারা একে অপরের প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু মিস লান নুও নিজের শেষ সময় কাউকে এভাবে মরতে দেখতে চায়নি, তাই সে ঝাওলিনিরের শট অন্যদিকে পয়েন্ট করে দিয়েছিল, যার পর আমরা দেখি যে সে এভাবেই টাউনের ভেতর দিয়ে যেতে যেতে সেখান থেকে চলে যায়। মিস লান নুও সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখি যে সময়ও আবার আনফ্রিজ হয়ে যায়, আর আমরা দেখি যে জাওচেনের প্রাণ বেঁচে গেছে, যা দেখে সে নিজেও বেশ অবাক হয়েছিল। এমনকি মিস ঝাওলিনিরও কিছুই বুঝতে পারছিল না যে তার নিশানা তো সোজা জাওচেনের দিকে ছিল, তাহলে সে কিভাবে চুক গেল। অন্যদিকে জাওচেন এখানে বাঁচার পর তৎক্ষণাৎ রেড ডাস্ট পিকের দিকে রওনা হয়ে যায়, যাতে সে সেখান থেকে নিজেকে বাঁচাতে পারে। ঝাওলিনির তখনও জাওচেনকে ফলো করে তার পেছনে রওনা হয়ে যায়। সে তো জাওচেনের পেছনে হাত ধুয়েই পড়েছিল। অন্যদিকে সিন শিফট হয়ে এখানে রেড ডাস্ট মাউন্টেন পিকের ওপর এসে যায়, যেখানে আমরা দেখি যে মিস লান নুও ওয়ার্ল্ড অফ ইমমর্টালে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি ছিল। সে নিজের সোয়ার্ড ব্যবহার করে আকাশে থাকা ওয়ার্ল্ড অফ ইমমর্টালে যাওয়ার সিলটি ভেঙে দেয়, যার কারণে হেভেনলি গেট এদের সামনে সামান হয়ে যায়। হেভেনলি গেট ওপেন হওয়ার সাথেই সেখানে দুজন ডিভাইন গার্ডও এসে গিয়েছিল। এরই সাথে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম যে মিস লানের সামনে সিঁড়ি সামান করতে করতে বলছিল, ওয়ার্ল্ড অফ ইমমর্টালে আসার জন্য আমি তোমাকে ওয়েলকাম করছি, কিন্তু আসার আগে তোমাকে অনেকগুলো পরীক্ষা পার করতে হবে, যেগুলোর জন্য মিস লান নুও পুরোপুরি তৈরি ছিল। এবং সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উত্তরের দিকে রওনা হতে লাগলো, যেখানে সেই একই আওয়াজ মিস লান নুওকে বলছিল, তোমাকে মর্টাল ওয়ার্ল্ডকে পেছনে ছাড়তে হবে। আজ থেকে তুমি ওয়ার্ল্ড অফ ইমমর্টালের একটা অংশ, তাই তোমাকে তোমার সব পুরনো স্মৃতি, তোমার পুরনো বন্ধু, প্রত্যেকটা জিনিস হারাতে হবে। যা শুনে মিস লান নুও ধীরে ধীরে সামনের দিকে এগোতে এগোতে বলছিল, হ্যাঁ আমি আমার অতীতকে ভোলার জন্য তৈরি, কিন্তু একই সাথে তার মনে একটা ডাউটও ছিল যে যদি সে তার পাস্টকে ভুলে যায় তাহলে কি সে ওই থাকবে। কারণ আমার মতে আজ আমি যা কিছুই তা আমার পাস্টের কারণেই। এখানে মিস লান নুও এই ডাউটের সাথেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর তখনই হঠাৎ আমরা দেখি যে জাওচেনও সেখানে পৌঁছে গেছে, যে রেড ডাস্ট মাউন্টেনে শুধু এই হেভেনলি গেট দেখার জন্য এসেছিল। কিন্তু তখনই হঠাৎ আমরা দেখি যে তার পেছনে পেছনে সেখানে ঝাওলিনিরও পৌঁছে গেছে, যে জাওচেনের ওপর হামলা করতে করতে বলে, আজ আমাকে তোমাকে মারতেই হবে, নইলে আমার রয়্যাল ফ্যামিলির খুবই বেইজ্জতি হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখি যে মিস লান নুও তখনও ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মনে থাকা
থাকা সেই ডাউট হেভেনলি ডিউটিরও জানা হয়ে গিয়েছিল। তাই সে মিস লার্নুওকে বলে, নিঃসন্দেহে তুমি খুবই স্ট্রং, কিন্তু এখনও তোমার মন খুবই দুর্বল। তুমি মর্টাল ওয়ার্ল্ড আর সেখানকার মানুষদের পুরোপুরি ছাড়ার জন্য তৈরি হওনি, যা প্রমাণ করে যে তুমি এখনও এই যোগ্য নও যে তুমি এখানে আসতে পারো। এই সব বলার পর সেই ডিএটির হুকুমে এই হেভেনলি গার্ডসরা নিজেদের অ্যাক্স ব্যবহার করে হেভেনলি গেটের দিকে যাওয়ার সেই রাস্তাটি আবার ভেঙে দেয়, যার কারণে মিস ল্যাননুও দ্রুততার সাথে নিচের দিকে পড়তে শুরু করে। সবাই এটা দেখে বেশ অবাক হয়ে গিয়েছিল। জাওচেন, যে মিস ঝাওলিনিরের মোকাবিলা করছিল, সেও এই আকাশ থেকে পড়তে থাকা আগুন দেখে বুঝতে পারল যে মিস ল্যাননুওর অ্যাসেনশন ফেল হয়ে গেছে। কিন্তু আখির এমনটা কেন হলো? অন্যদিকে মিস ল্যাননুও, যে দ্রুততার সাথে ওপর থেকে পড়ছিল, সে নিজেকে প্রশ্ন করতে করতে বলে, সত্যিই কি আমার মন এতই দুর্বল? কিন্তু আমি এত দূর আসার জন্য অনেক অপেক্ষা আর অনেক পরিশ্রম করেছিলাম। আমি শেষ সময় এভাবে হারতে পারি না। অন্যদিকে আমরা দেখি যে মিস ঝাওলিনুও এখানে জাওচেনের সাথে ফাইট করতে করতে তাকে রেড ডাস্ট মাউন্টেনের পিকের লাস্ট কর্নারে নিয়ে এসেছিল, যেখানে এক ফাইনাল অ্যাটাকের কারণে আমরা দেখি যে সেই কিনারা হঠাৎ করে ভেঙে যায় আর এরা দুজনেই সেই পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে পড়তে লাগে। কিন্তু তখনই হঠাৎ জাওচেন সেখানে নিচ থেকে উপরের দিকে আসতে থাকা কিছু স্পিরিচুয়াল এনার্জি অনুভব করে, যা অন্য কারণ নয় বরং মিস ল্যাননুওর ছিল। কারণ সে হার মানতে অস্বীকার করে। সে তখনও নিজের পাওয়ার্স ব্যবহার করে হেভেনলি গেটের দিকে এগিয়ে যাচ্ছিল, যা দেখে সেই হেভেনলি ডেইটি এখানে মিস ল্যাননুওর কাছে প্রশ্ন করে বলে, আখির তুমি তোমার ইমোশনাল ফিলিংসের সাথে ওয়ার্ল্ড অফ ইমর্টালে কিভাবে আসতে পারো? এটা একেবারেই ইম্পসিবল। এখানে আমরা দেখি যে সেই দুজন হেভেনলি গার্ডও মিস ল্যাননুওকে আটকানোর জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। অন্যদিকে মিস ল্যাননুও নিজেকে ফাইটের জন্য তৈরি করতে করতে বলে, এই আমার ইমোশনগুলোই আমাকে শক্তিশালী বানায়। এদের কারণেই আমি এই নির্বাণা রেলম পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আর আগে ইমর্টাল পর্যন্ত আমি এই ইমোশনগুলোর সাথেই যাব। এই সব বলতে বলতে মিস ল্যাননুও মাত্র একটাই অ্যাটাকেই সেই হেভেনলি গার্ডসদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। আর এই কারণেই আমরা দেখি যে তার জন্য হেভেনলি গেট পুরোপুরি ওপেন হয়ে যায়, যা মিস ল্যাননুওকে তো নিজের ভেতরে টেনে নেয়, কিন্তু মিস ল্যাননুওর সাথে সাথে সেখানে ঝাওলিন আর জাওচেনও ভেতরের দিকে তৎক্ষণাৎ আকৃষ্ট হয়ে চলে যায়। এই হেভেনলি গেটের ভেতর দিয়ে যাওয়ার সময় ওয়ার্ল্ড অফ ইমর্টালের দিকে যেতে যেতে জাওচেন তার প্রত্যেক সেই প্রিয় মানুষকে স্মরণ করে, যার সাথে হয়তো আজকের পর সে আর কখনো দেখা করতে পারবে না। এমনকি জাওচেনের সেই লাভার, যে তাকে এই সুন্দর ব্রেসলেটটা দিয়েছিল, হয়তো জাওচেন তার সাথেও আর কখনো আবার দেখা করতে পারবে না, কারণ এখন সে ভুল করেই হোক ওয়ার্ল্ড অফ ইমর্টালে পৌঁছে গেছে, যেখানে আসার সাথে সাথেই সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ওয়ার্ল্ড অফ ইমর্টালের যে এলাকায় জাওচেন এসে পড়েছিল, সেই জায়গাটা ড্র্যাগন আইসল্যান্ড নামে পরিচিত ছিল। যে জায়গাটা দেখতে তো বেশ সুন্দর ছিল, জল ছাড়াই উঠতে থাকা ফিশেস আর সাথে একটা পুল থেকে জন্ম নেওয়া এক ইউনিকর্ন, যা কোনো সাদা মুক্তোর মতো ঝলমল করছিল। আর এই সব জিনিসই এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আর এই কথাও তোমরা শুনে থাকবে যে যে জায়গা দেখতে যত বেশি সুন্দর হয়, সেটা তত বেশি বিপজ্জনকও হয়। এখানে এই বেবি হোলি ইউনিকর্ন উঠতে উঠতে দ্রুত জাওচেনের কাছে এসে যায়, যেখানে জাওচেন অজ্ঞান অবস্থাতেও নিজের মম ড্যাডের নাম নিচ্ছিল। কিন্তু সেই বেবি ইউনিকর্ন এখানে জাওচেনকে জ্ঞানে নিয়ে আসে, যেখানে জ্ঞান ফেরার সাথে সাথেই জাওচেন সবার আগে রুই শুইয়ের নাম নেয়, যে তার মর্টাল মোল্ডে থাকা সেই লভার ছিল। এখানে জাওচেন জ্ঞান ফেরার পর নিজের চারপাশের জায়গা দেখতে দেখতে বলে, আসলে এই মুহূর্তে আমি কোথায় আছি? কিছুক্ষণ নিজের চারপাশের জায়গা দেখার পর জাওচেন বুঝতে পারে যে সে ওয়ার্ল্ড অফ ইমর্টালে পৌঁছে গেছে, যেখানের বিপদ সম্পর্কে আপাতত জাওচেনের কিছুই জানা নেই। তখনই হঠাৎ আমরা দেখি যে জলের ভেতর থেকে একটা খুবই ভয়ঙ্কর ইভিল ড্র্যাগন বিস্ট বেরিয়ে এলো, যাকে দেখে জাওচেন অবাক হয়ে বলে, আসলে এটা কোন ধরনের মনস্টার? তখনই হঠাৎ সেই ইভিল ড্র্যাগন একটা প্রচণ্ড রোয়ার করে, যে রোয়ারের এফেক্ট এতটাই ভয়ঙ্কর ছিল যে জাওচেন সেটা সহ্য করতে পারে না, আর সে সেই পাহাড় থেকে নিচের দিকে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে জাওচেনের বেশি কিছু হয়নি। জাওচেন প্রথমবার নিজের জীবনে একটা ড্র্যাগন দেখেছিল, তার তো বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু যখন সে দাঁড়িয়ে দেখে, তখন হঠাৎ তার সামনে তিনটে ঝলমল করতে থাকা ডিম দেখতে পায়, যেগুলো নিশ্চিতভাবেই সেই ইভিল ড্র্যাগনেরই হবে। তাই জাওচেন সেগুলোর মধ্যে একটা ডিম নিয়ে দ্রুত সেখান থেকে ফরেস্টের দিকে রওনা হয়ে যায়, এর আগেই যে সেই ইভিল ড্র্যাগন সেখানে পৌঁছে যায়। রাস্তায় চলতে চলতে জাওচেন নিজেকে বলছিল,
আমি এই কথাটা তো জানি না যে শেষ পর্যন্ত আমি এই ডিমটার কি করব, কিন্তু যেহেতু এটা ওয়ার্ল্ড অফ ইমর্টালের একটা আর্টিফ্যাক্ট আর এত সুন্দর ঝলমল করছে, তাই নিশ্চিতভাবেই এটা অবশ্যই কোনো কাজের হবে। এই ভাবতে ভাবতেই জাওচেন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ তার সামনে ঝাও লিনোয়ের ভেল দেখতে পায়, যা দেখে জাওচেন এটাও বুঝতে পারে যে আমার ছাড়া সেই ডাইনি ঝাও লিনোয়েরও এখানে এসেছে, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো সেফ লোকেশন খুঁজতে হবে। এই বলার সাথে সাথেই জাওচেন সেখান থেকে সামনের দিকে রওনা হয়ে যায়। তখনই হঠাৎ আমরা এখানে জাওচেনের পেছনে দুজন লোককে দেখতে পাই, যারা দুজনেই জাওচেনের হাতে থাকা সেই ড্রাগন এগ দেখে ফেলেছিল। তাই এরা দুজনে নিজেদের মধ্যে কথা বলতে বলতে বলছিল যে এই ছেলেটা তো বেশ ভাগ্যবান যে এত মূল্যবান ট্রেজার পেরে গেছে, কেন আমরা ওর থেকে এটা কেড়ে নেব না। এখানে সেই মেয়েটি এইসব বলছিল, যার উত্তরে ছেলেটি বলে, আগে আমাদের এই কথাটা জানতে হবে যে আসলেই ছেলেটাকে। যদি আমরা একবার ওর ব্যাকগ্রাউন্ড আর ওর পাওয়ার কাল্টিভেশন লেভেল সম্পর্কে জানতে পারি, তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের ওর সাথে ফাইট করা উচিত নাকি না। এই বলতে বলতে ওরা দুজনেই জাওচেনের পেছনে রওনা হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে খুব জোরে বৃষ্টি হতে শুরু করেছিল। জাওচেন নিজের চারপাশের আবহাওয়া দেখে বলে, এই জায়গাটা খুবই অদ্ভুত, এখানে তো আবহাওয়া বদলাতে টাইমই লাগে না। জাওচেন নিজেকে সেই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য একটা অ্যানশিয়েন্ট টেম্পেলের ভেতরে এন্টার করে, যেখানে আসার পর হঠাৎই সে পেছন থেকে অন্য কারো আসার আভাসও অনুভব করে। তাই সে তৎক্ষণাৎ ড্র্যাগন একটা পাথরের মধ্যে লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পর আমরা দেখি যে সেই ছেলে আর মেয়েটিও এখানে এসে গেছে, যারা এমনটা দেখানোর চেষ্টা করছিল যেন তারাও ভাগ্যক্রমে এখানে এসে পড়েছে। আসার সাথে সাথেই সেই মেয়েটি বলে, ব্রাদার জি ফেং, মনে হচ্ছে আমাদের আগে এখানে অন্য কেউ এসে গেছে। যেখানে সেই ছেলে জি ফেংও এখানে বেশ ভদ্র সাজার চেষ্টা করে জাওচেনকে বলে, আমার নাম জি ফেং আর এ আমার জুনিয়র লিউ, আমরা দুজনেই আনডাইং সেক্ট থেকে এখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য এসেছিলাম। লিউও অন্যদিকে জাওচেনের কাছে মাফ চেয়ে বলে, আমাদের মাফ করে দিন, আমরা হয়তো আপনাকে ডিস্টার্ব করেছি। যা শুনে জাওচেন উত্তর দেয়, না কোনো ব্যাপার না, আমার নাম জাওচেন আর আমি মর্টাল রেলম থেকে এখানে এসেছি। মর্টাল রেলমের নাম শুনে ওরা দুজনেই চমকে ওঠে, যার পরে স্টোরিটা দেখার জন্য তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দাও।